লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভের ফল কখনোই ভালো হয় না। আর কেউ যদি একবার টাকার লোভে পড়ে যায় তাহলে সে কখনোই সেই লোভ থেকে বেরিয়ে আসতে পারে না। আর টাকার লোভে পড়ে একটা সাধারণ মানুষও হয়ে যায় হিংস্র, করতে থাকে একের পর এক ক্রাইম। তবে শেষ পর্যন্ত লোভের ফলস্বরূপ পাপের সাগরে ডুবে মরতে হয়। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত সদ্য মুক্তি পাওয়া জিম্মি ওয়েব সিরিজটি, যেখানে সহজ সরল মেয়ে রুনা, যে তার পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খেত, সে হঠাৎ করেই বিলাসবহুল জীবন কাটাতে শুরু করে, যেটা দেখে পরিবারের সকলেই অবাক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সে এত টাকা কোথায় পেল, আর এই টাকার উৎসই বা কি? সে কি বড় ধরনের কোনো ক্রাইমে জড়িয়ে যায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আর এই রুনার শেষ পরিণতি বা কি হবে তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তবে অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা রুনা লায়লাকে দেখি। রুনা একজন সরকারি কর্মচারী। তিনি কাজ করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। সাধারণ মধ্যবিত্ত ওয়ার্কিং উইম্যানের মতোই কাটছিল তার জীবন। সকালে অফিসে যাওয়ার আগেই নাস্তা এবং দুপুরের খাবার রেডি করে বের হতে হয় তাকে। তাদের সঙ্গে তার দাদি শাশুড়িও থাকে। দাদি শাশুড়িকে দেখাশোনা করার দায়িত্ব তার। তার স্বামী আজাদ সাহেব একটা ফ্যাক্টরিতে ভালো চাকরি করেন। দুজনের আয় মিলে তাদের সংসার মোটামুটি চলে। রুনা লায়লার নামটা কিংবদন্তি শিল্পীর নাম হলেও সে গান গাইতে পারত না। এই ব্যাপারটা কিন্তু তাকে মনে কষ্ট দিত। ওই যে মাঝে মাঝে মধ্যবিত্তের মাথায় উদ্ভট শখ হয় না, সেরকম একদিন রুনা লায়লার শখ হলো সে গান গাওয়া শিখবে। চাকরির বেতনের একটা অংশ সে বরাদ্দ রাখলো শঙ্কর নামের এক উস্তাদের জন্য, যে বাসায় এসে গান শেখাতো তাকে। তবে এই বয়সে গান শিখে রুনা লায়লার গলা দিয়ে যে সুর বের হতো না সেটা বলাই বাহুল্য। লায়লার অনেক দিন ধরে আরেকটা শখ ছিল, সেটা হলো একজোড়া স্বর্ণের কানের দুল কিনবে। 6 মাস আগে সে এলাকার একটা স্বর্ণের দোকানে গিয়ে একজোড়া কানের দুল বুকিং দিয়ে রেখেছে। কিন্তু এখনো সংসারের খরচের পর সে দুলটার পুরো পেমেন্ট দিয়ে কেনার মতো সামর্থ্য অর্জন করতে পারেনি। প্রতিদিন অফিসে যাবার আগে সে দোকানে গিয়ে দুল দুটো দেখে আসে। দোকানের মালিক লায়লার এই অবস্থা দেখে প্রতিদিন খুবই বিরক্ত হন। আন্দোলনের সময় রাস্তাঘাট প্রায় এখানে সেখানে বন্ধ থাকতো, ফলে লায়লার অফিসে যেতে লেট হয়ে যেত। এই আন্দোলনটা নিয়ে তার অফিসের কলিগদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। যারা একটু সিনিয়র টাইপের ছিল তারা মনে করে রাস্তা বন্ধ করে এরকম আন্দোলন করা ঠিক নয়। আবার জুনিয়র কলিগদের মধ্যে কবির নামে একজন ছিল, যে মনে করত এই আন্দোলনটা অবশ্যই সময় উপযোগী। এসব নিয়ে কথা বলার সময় লায়লাকে ডেকে পাঠায় তাদের অফিসের বস, অর্থাৎ নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি তাদের অফিসে পরিমল নামের একজন অফিসার প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার তাকে চিকিৎসা করাতে ভারতে নিয়ে গিয়েছিল। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। অফিসের রেকর্ড রুমের দায়িত্ব ছিল তার, তাই তার অবর্তমানে লায়লাকে তার বস রেকর্ড রুমের দায়িত্ব দেন। কারণ অফিসের অন্য সবাই একটু ফাঁকিবাজ টাইপের হলেও লায়লা নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে থাকে। বিদ্যুৎ অফিসে এসে কোনো গ্রাহক নতুন কানেকশন বা কোনো সমস্যার কথা বললে অন্য সবাই যেখানে একটু বাড়তি ইনকামের ধান্দায় গ্রাহকদের ঘোরাতো, লায়লা সেখানে নিজ থেকে তাদের সমস্যার সমাধান করে দিত। এদিকে লায়লার স্বামী আজাদ সাহেব অফিসে গিয়ে জানতে পারে তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই ফ্যাক্টরিটা ছিল সরকারের একজন এমপি সাহেবের শালার। তার লোকেরা ছাত্রদের মিছিলে হামলা করায় জনগণ ক্ষিপ্ত হয়ে ফ্যাক্টরিটা ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে। কয়েক মাসের বেতন বকেয়া থাকায় এক অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে যায় আজাদ। আজাদের চাকরিটা চলে গেলেও লায়লা কিন্তু পেয়ে যায় সোনার হরিণ। অফিস শেষে সে যখন সব ডকুমেন্ট রেকর্ড রুমে রেখে আসতে যায় তখন সেখানে ধুলাবালির মধ্য থেকে খুঁজে পায় একটা চারকোনা বাক্স। আর রেকর্ড রুমের বদ্ধ পরিবেশে নিতান্ত কৌতূহল থেকে সেই বাক্সটা খুলে লায়লা দেখতে পায় অসংখ্য টাকার বান্ডিল। প্রথম দিন এত টাকা দেখে লায়লা অবাক হয়। এমনিতে মধ্যবিত্ত পরিবারের যেরকম সমস্যা লেগে থাকে তাদের পরিবারও সেরকম আছে। বাসা ভাড়া দিতে পারছে না, নিজেদের সব শখ পূরণ করতে পারছে না, এরকম আরো অনেক কিছু। স্বামী আজাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার খবরটা সে জানে না তখনও। আর আজাদও স্ত্রীর ভয়ে ব্যাপারটা বাসায় গোপন রেখেছে। প্রতিদিন সে অফিসে যাবার নাম করে বের হয়, তারপর ফর্মাল ড্রেস পরে পার্কে গিয়ে বসে থাকে। সে জানে না কিভাবে সেই স্ত্রীকে জানাবে যে তাদের ফ্যাক্টরিটা আর খোলার কোনো সম্ভাবনা নেই। রাতে শুয়ে শুয়ে লায়লা ভাবতে থাকে এই টাকাটা কার হতে পারে। নিশ্চয়ই অফিসের কারো, তবে এটা সরকারি কোষাগারের টাকা বলে মনে হচ্ছে না, কারণ সেটা হলে এভাবে অবহেলায় কেউ রেকর্ড রুমে ফেলে রাখতো না।
লায়লা ঠিক করে এই টাকা পাবার ব্যাপারে সে বসকে জানাবে, তবে জানাবে ভেবেও শেষ পর্যন্ত জানানো হয় না। আর এমনিতেই সবসময় টানাটানির মধ্যে থাকে সে। তারপরে তার অফিসের সবাই তার কাছে টাকা ধার চায়। আর লায়লার স্বভাব এরকম যে মুখের উপর সে কাউকে না করতে পারে না। তবে এই পর্যন্ত লায়লার টাকাটা মেরে দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু সেদিন অফিস থেকে ফেরার পথে এমন একটা ঘটনা ঘটে যেটা তাকে বদলে দেয়। সে যে সোনার দোকানে প্রতিদিন যেত, তার বুকিং দেয়া কানের দুল জোড়া দেখতে সেই দোকানদার বিরক্ত হয়ে তাকে অপমান করে বসে এবং তাকে না জানিয়ে তার বুকিং দেয়া সেই কানের দুল জোড়া বিক্রি করে দেয়। তার অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দেয় দোকানদার। দোকানদারেরই বা কি দোষ? 6 মাস আগে সে যেই দামে দুল জোড়া বুকিং রেখেছিল, 6 মাস পরে স্বর্ণের দাম বেড়ে গেছে আরো অনেক বেশি। কিন্তু স্বর্ণের দোকানদারের এরকম ব্যবহার লায়লাকে বদলে দেয়। রেকর্ড রুমে পাওয়া সেই টাকা দিয়ে স্বর্ণের দোকানে গিয়ে দোকানদারকে অবাক করে সীতাহার, কানের দুল, চুড়ি, নেকলেস সহ অনেক কিছু কিনে ফেলে। স্ত্রীকে এত ভারী গহনা পরতে দেখে অবশ্য বাসায় অবাক হয়ে যায় আজাদ। তবে লায়লা তাকে বলে এসব কিছু ইমিটেশন। লায়লা অফিস থেকে সে টাকা বাড়িতে নিয়ে আসে। রাতের আধারে বান্ডেল বান্ডেল টাকা বিছানার নিচে তার হারমোনিয়ামের ভেতরে সযত্নে লুকিয়ে রাখে সে। টাকা হাতে আসলে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, সেই হাওয়া লাগে লায়লার স্বভাব আচরণে। এমনিতে এখন সেজে গুজে তো যায় অফিসে বটেই, সেই সাথে ধারের টাকা ফেরত দিতে আসলে উল্টো সেগুলো না নেওয়ার মতো বদান্যতা দেখানো শুরু করে সে। এর মধ্যে আরেকটা শখ পূরণ করার ভূত চাপে তার মাথায়। অনেক দিনের ইচ্ছা ছিল লায়লার সমুদ্র দেখার। অনেকটা জোর করে অফিস থেকে ছুটি নিয়ে 3 দিন কক্সবাজারের ট্যুরের প্ল্যান বানায় সে। তবে আজাদ অবশ্য যেতে চাইছিল না, কারণ এমনিতেই তার চাকরি নেই। ভয় পাচ্ছিল কক্সবাজারের খরচ সে কিভাবে মেটাবে। এসবের মধ্যে লায়লা জানতে পারে আন্দোলনের কারণে কক্সবাজার রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু লায়লার তখন অডেল টাকা। অফিসের জুনিয়র কলিগ কবিরকে দিয়ে অনলাইনে 36,000 টাকা খরচ করে 2টো প্লেনের টিকিট কাটিয়ে নেয়। সারা জীবন টানাটানির মধ্যে থাকা লায়লার হঠাৎ এভাবে টাকা উড়ানোর হাত দেখে সবাই অবাক হয়ে যায়। তবে লায়লার অফিসে কলিগদের সে বলে তার স্বামী কোম্পানিতে এবার এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়েছে, তাই তার কোম্পানি তার স্বামীকে কক্সবাজার ট্যুর স্পন্সর করেছে। আর অন্যদিকে তার স্বামীকে সে বলে বিদ্যুৎ বিভাগের সেরা কর্মচারী নির্বাচিত হয়েছে লায়লা, তাই অফিস থেকে তাকে প্লেনের টিকিট স্পন্সর করেছে। আজাদ অবশ্য তারপরও টেনশনে থাকে হোটেলের খরচ কিভাবে সে ম্যানেজ করবে সেটা নিয়ে। লায়লার টাকা পাবার খবর তো সে আর জানে না, তাই খরচ বাঁচানোর জন্য এক কলিগের আত্মীয়ের বাসায় থাকার প্ল্যান করতে থাকে সে। লায়লা যে 50 লক্ষ টাকা পেয়েছে সেটা কিন্তু আসলে ছিল সেখানকার অফিসারদের ঘুষের টাকা। এর সাথে জড়িত ছিল নজরুল, প্রবীর এবং শফিকুল। টাকাগুলো তারা দিয়েছিল তাদের কলিগ পরিমলের কাছে। পরিমল তো অসুস্থ হয়ে মারা গেছে। সেই টাকা পরিমল কোথায় লুকিয়ে রেখেছে সেটা তারা কেউ জানে না। অফিসে বাসায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সেই টাকার খোঁজ। অবশেষে প্রবীর পরিমলের মেয়ের কাছে জানতে পারে পরিমল মারা যাওয়ার আগে তার মেয়েকে বলে গেছে সব টাকা রেকর্ডে আছে। প্রথমে বুঝতে না পারলেও পরে তারা ধারণা করে এই কথা বলে হয়তো পরিমল বোঝাতে চেয়েছে যে সব টাকা সে রেকর্ড রুমে লুকানো আছে, কারণ পরিমল মারা যাবার আগে রেকর্ড রুমের দায়িত্ব তার ছিল। তখন তারা সবাই মিলে রেকর্ড রুমে খোঁজাখুঁজি করতে থাকে। ব্যাপক তল্লাশির পর তারা সেই বক্সটা পায়, কিন্তু বক্সটা খুলে অবাক হয়ে যায়। দেখতে পায় সেটার ভেতরে কিছু ভাঙা সোলার টুকরা ছাড়া আর কিছুই নেই। ওরা বুঝতে পারে টাকাটা বেহাত হয়ে গেছে। সেদিন সকালে লায়লা এবং তার স্বামী রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। লায়লা যেহেতু এখন অনেক টাকার মালিক, তাই তার চাল চলনও বড়লোকের টাইপের হয়ে গেছে। দাদি শাশুড়িকে 3 দিন দেখে রাখার জন্য সালমা নামের একজন কেয়ার গিভারকে হায়ার করে লায়লা। এদিকে লায়লার অফিসের কলিগরা প্রথমে সন্দেহ করে রেকর্ড রুম থেকে টাকাগুলো সরিয়েছে তাদের অফিসের পিয়ন মোখলেস, কারণ অফিস টাইমের পরে চাবিটা মোখলেসের কাছেই থাকে। তখন তারা দুজন গুন্ডা ভাড়া করে টাকা উদ্ধারের জন্য। তবে মুখলেস জানায় টাকাটা সে নেয়নি। সম্প্রতি সে রেকর্ড রুমের চাবিটা এক ম্যাডামের কাছে দিয়েছে। কোন ম্যাডামের কাছে চাবি দিয়েছে সেটা বলার আগেই মুখলেস ছাদ থেকে পড়ে যায় এবং তখনই সে মৃত্যুবরণ করে। মুখলেসের মৃত্যুর খবর শুনে পরদিন অফিসের সব কলিগ তার বাসায় যায়। সেখানে গিয়ে অবাক হয়ে দেখে সামান্য পিয়ন হবার পরেও মুখলেস নিজের বিশাল বাড়ি বানিয়েছে। বুঝতে হবে বিদ্যুৎ বিভাগের পিয়ন। লায়লাদের অফিসে লায়লা ছাড়াও আরেকজন মহিলা কাজ করত, যার নাম ছিল ডলি। মুখলেস মারা যাবার আগে বলেছিল চাবি আছে ম্যাডামের কাছে, তাই গুন্ডারা ধরে নেয় হয়তো ডলি আপার কাছেই চাবি দিয়েছে মুখলেস।
এর মধ্যে ডলি আপা পরদিন অফিসে সবাইকে মিষ্টি খাওয়ায়। উপলক্ষ হলো বাসায় তার ছেলের রুমে সে একটা এসি কিনে দিয়েছে। বুঝতে হবে, মধ্যবিত্তের জন্য একটা এসি কেনাও কিন্তু একটা বড় উপলক্ষ, তাই খুশিটা সবার সঙ্গে শেয়ার করে নিতে চায় সে। তবে এটা দেখে তার অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা ভাবতে থাকে ডলি মনে হয় টাকাটা সরিয়েছে, এখন ইচ্ছামতো খরচ করতেছে, তাই গুন্ডাদেরকে দিয়ে ডলিকে উঠিয়ে নিয়ে যায় তারা। তবে অনেক টর্চার করার পরেও ডলির কাছ থেকে কিছু বের করতে পারে না তারা। এমনকি এক পর্যায়ে ডলির হাতের একটা আঙ্গুলও কেটে ফেলে তারা। তারপরও ডলি টাকার খোঁজ দিতে পারে না, দেবেই বা কিভাবে সে তো কিছুই জানে না। একদিক দিয়ে ডলিকে টর্চার করছিল তারা, আর অন্যদিকে কক্সবাজারে চিল করছিল লায়লা। আজাদ তার কলিগের আত্মীয়ের বাসায় থাকতে না পেরে কক্সবাজারে একটা দালাল ধরে সস্তা হোটেলে সিট খুঁজছিল। সে তো আর জানতো না যে লায়লা আগে থেকেই একটা 5 স্টার হোটেলে বুকিং দিয়ে রেখেছে। সেখানে গিয়ে ফ্রিতে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে অবাক হয়ে ভাবতে থাকে আজাদ যে তার স্ত্রী এত টাকা পাচ্ছে কোথা থেকে। তবে লায়লা তারপর তাকে জানায় এই ট্যুরের সবকিছুই তার অফিস স্পন্সর করেছে। এরপর তারা ইচ্ছামতো মজা করতে থাকে, সুইমিং পুলে ঝাপাঝাপি, সাগর পাড়ে আঁকাআঁকি কিংবা কোয়াড বাইকে চড়ে ঘোরাঘুরি। লায়লার সব স্বাদ পূরণ করতে থাকে। তবে রোমান্স করতে গেলেই আজাদের গ্যাসের প্রবলেম জাড়া দিয়ে ওঠে, তাই একটু হতাশ হয়ে শুয়ে পড়তে হয় লায়লাকে। এদিকে লায়লা যে কেয়ার গিভার সালমাকে বাসায় রেখে গেছে সে ছিল গুন্ডা সবুজের গার্লফ্রেন্ড। খালি বাসায় রাতের আধারে সে সবুজকে ডেকে আনে। লায়লার বেডরুমে থাকা অবস্থায় সবুজ ভাবতেও পারে না যে তারা যেই টাকা খুঁজছে সেই টাকা লুকিয়ে আছে এই বিছানারই নিচে। সে রাতে হোটেলের নরম বিছানা পেয়ে আজাদও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাতের পরিবেশটা উপভোগ করার জন্য নিচে কফি খেতে নামে লায়লা। আর তখনই তার সঙ্গে দেখা হয় তার এক্স বয়ফ্রেন্ড রানার। প্রায় 9 বছর পরে প্রাক্তন প্রেমিককে দেখে কিছুটা ঘাবড়ে যায় লায়লা। তবে সে প্রেমিকের কাছে নিজের স্বামীর ব্যাপারে বাড়িয়ে বলতে থাকে যে তার স্বামী অনেক বড় লোক, অনেক বড় হোটেলের বিজনেস আছে তার, এখানে একটা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে এসেছে। পরদিন সকালে কথা ছিল লায়লা আজাদের সাথে সূর্যোদয় দেখতে বের হবে, কিন্তু আজাদ ঘুম থেকে উঠতেই পারে না। তাই লায়লা সেজেগুজে একাই বের হয়ে যায়। তখন তাকে একা দেখে মোটর সাইকেলে পিক করে নেয় রানা। 9 বছর আগে যখন লায়লার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল তখন রানা ছিল বেকার। লায়লা রানাকে অনেক অনুরোধ করেছিল তার সাথে পালিয়ে যাবার জন্য। এমনকি লায়লা বাসা থেকে ব্যাগ নিয়ে বের হয়েও এসেছিল, কিন্তু রানা তাকে আর নিতে আসেনি। সেখান থেকেই লায়লার রানার প্রতি একটা ক্ষোভ জন্ম নেয়। তবে রানা জানায় লায়লার অপেক্ষায় সে এখনো বিয়ে করেনি। মোটর সাইকেলে করে ঘোরাতে ঘোরাতে রায়না লায়লাকে আবার প্রেম করার প্রস্তাব দেয়। এদিকে হোটেল থেকে বের হয়ে তরমুজ খেতে খেতে লায়লাকে রানার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখে ফেলে আজাদ। সে ঠিক বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী এরকম করতে পারে। লায়লাকে কিন্তু রানা তার হোটেল রুমে নিয়ে গিয়েছিল। বেশি দূরে আগানোর আগেই রুম থেকে তারা বের হয়ে গিয়েছিল। কিছুদিন আগেও হয়তো লায়লা এভাবে অবৈধ রিলেশনের কথা ভাবতে পারত না, কিন্তু অবৈধ টাকা পাওয়ার পর থেকেই তার স্বভাব যেন সব দিক থেকেই নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। এদিকে সেদিন সকালে ঘটে যায় আরেক কাণ্ড। লায়লার গানের উস্তাদ সকালে তাদের বাসায় আসে লায়লার হারমোনিয়ামটা নেয়ার জন্য। সালমা বা সবুজ কেউ তো আর জানতো না যে হারমোনিয়ামের ভেতরে টাকা লুকানো আছে। তারা উস্তাদের পরিচয় পেয়ে তার রিকশায় হারমোনিয়ামটা উঠিয়ে দিয়ে আসে। ছাত্রদের আন্দোলনে এই হারমোনিয়ামটা নিয়ে উস্তাদের বিদ্রোহী গান গাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুলিশ টিয়ার গ্যাস মারা শুরু করলে হারমোনিয়াম তবলা রেখে সে পালিয়ে যায়। আর যেই টাকা নিয়ে এত কিছু হারমোনিয়ামের ভেতরে লুকানো অবস্থায় সেই টাকা পড়ে থাকে রাস্তার উপরে। গন্ডগোলের মধ্যে ডলিকে আর বেশি দিন এক জায়গায় রাখা যাবে না বুঝতে পেরে গুন্ডারা তাকে ছেড়ে দেয়। আর ছাড়ার আগে হুমকি দিয়ে বলে ডলি যদি কাউকে এই টর্চারের কথা বলে দেয় তাহলে ডলির ছেলেকে তারা মেরে ফেলবে। ডলি তার আঙ্গুল কাটার ঘটনা চেপে যায় এবং সবার কাছে বলতে থাকে যে পেঁয়াজ কাটতে গিয়ে তার হাতের আঙ্গুল কেটে গেছে। ডলির এই অবস্থার কথা শুনে ঢাকায় ব্যাক করে লায়লা তার সঙ্গে দেখা করে। তবে লায়লাকে একা পেয়ে ডলি অবশ্য তাকে সব সত্যি কথা বলে দেয়। কথাটা শুনে লায়লা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ডলি না জানলেও সে তো জানে গুন্ডারা কোন টাকার খোঁজ করতেছে। লায়লার অফিসের লোকেরা তখনও জানতো না যে টাকাটা আসলেই লায়লার কাছে আছে। তবে একদিন রিকশার ভাড়া দিতে গিয়ে টাকা ভাঙতি করতে গিয়ে প্রবীরের কাছে ধরা পড়ে যায় লায়লা। তাদের ঘুষের নোটের উপরে একটা বিশেষ চিহ্ন দেওয়া ছিল, যেটা দেখে প্রবীর বুঝতে পারে টাকাটা আসলে লায়লাই সরিয়েছে। তার পরদিন ছিল ছুটির দিন, জরুরি সেবার জন্য অফিস শুক্রবারেও খোলা থাকবে এই মিথ্যা কথা বলে লায়লা বাসা থেকে বের হয় রানার সঙ্গে ডেটিং করার জন্য। আজাদ লায়লাকে ফলো করে এবং সেদিন সে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টা সত্যি জেনে যায়। গোপনে সে রানার সঙ্গে লায়লার একটা ভিডিও ধারণ করে ফেলে। তবে লায়লা চলে যাবার পরেও রানাকে ফলো করতে থাকে আজাদ।
সে দেখতে পায় রানা মুখে লায়লাকে ভালোবাসার কথা বললেও একজন চরিত্রহীন লোক, কারণ লায়লার সঙ্গে দেখা করার পর সে হোটেলে অন্য একটা মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। তবে বাসায় এসে আজাদ এটা নিয়ে লায়লাকে কিছুই বলে না। আজাদ না বললেও তার অফিসের কলিগরা কিন্তু ছেড়ে কথা বলে না। পরের দিনই তারা সবাই মিলে লায়লাকে চেপে ধরে আর তাকে টাকার বাক্স ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। লায়লা মুখের উপর তাদেরকে অস্বীকার করলেও বাসায় এসে দুঃস্বপ্ন দেখতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় টাকাগুলো ফেরত দিয়ে দিবে। যে টাকা খরচ করেছে সেটা তো আর দিতে পারবে না, কিন্তু বাকি টাকাটা সে আর নিজের কাছে রাখবে না। কিন্তু টাকা ফেরত দিতে গিয়ে বিছানার নিচে হাত দিতেই বুঝতে পারে তার হারমোনিয়ামটা গায়েব হয়ে গেছে। এরপর থেকে সে কেয়ার গিভার সালমাকে খুঁজতে থাকে। তবে তার পরদিন লায়লাকে গুন্ডাদের দিয়ে উঠিয়ে নেয় তার অফিসের কলিগরা। লায়লার হাত পা বেঁধে তাকে রেল লাইনে ফেলে রাখলে মৃত্যু ভয়ে একসময় টাকা নেয়ার কথা স্বীকার করে সে। টাকাটা কিভাবে হারমোনিয়ামের ভেতরে সে লুকিয়েছে এবং তারপর সেই হারমোনিয়াম চুরি হয়ে গেছে সব কথা স্বীকার করে নেয় কমলা ডাকাতের কাছে। তবে এ সময় আরেকটা নতুন ঘটনা ঘটে। কমলা ডাকাতকে প্রবীর বলেছিল লায়লা তাদের 10 লক্ষ টাকা মেরে দিয়েছে। টাকার খোঁজ বের করতে পারলে এই টাকার 2% কমিশন তাদেরকে দেয়া হবে। তবে লায়লার কাছ থেকে তারা জানতে পারে টাকার অ্যামাউন্টটা 50 লক্ষ। তখন লায়লা তাদেরকে সেই টাকার 6% কমিশন দিতে চায়, যার বিনিময়ে তারা লায়লার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। লায়লার কাছ থেকে সবুজ যখন সালমার ডিটেলস জানতে পারে তখন সে বুঝে যায় এটা আসলে তার গার্লফ্রেন্ড সালমাই। তারা তখন সবাই মিলে কেয়ার গিভার সালমার সঙ্গে দেখা করতে গেলে সালমা জানিয়ে দেয় সেই হারমোনিয়ামটা উস্তাদ নিয়ে গিয়েছিল। এর মধ্যে লায়লার অফিসে ঘটে যায় আরেক বিপত্তি। তাদের সেই পিয়ন মোখলেস মারা যাবার পর তার বিশাল বড় বাড়ি দেখে মিডিয়াতে শোরগোল শুরু হয়ে যায়। সবার মধ্যে একটা ধারণা জন্মে এই বিদ্যুৎ অফিসে নিশ্চয়ই অনেক দুর্নীতি হয়েছে। এই কারণে কাহার খান নামের দুর্নীতি নির্মূল কমিশনের একজন অফিসারকে নিয়োগ করা হয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির খোঁজ বের করার জন্য। পরদিন তিনি সব ফাইল ঘাটাঘাটি শুরু করেন। এই তদন্তে সাহায্য করার জন্য তিনি অফিসে নিয়ে আসেন তার ছোট বোনের স্বামী রানাকে, যে কিনা ডিবিতে চাকরি করত। রানাকে দেখে লায়লা ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষেপে যায়, কারণ এতদিন ধরে রানা তার সঙ্গে পরকীয়া করেছে এই কথা বলে যে সে এখনো লায়লার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন লায়লা জানতে পারে যে রানা বিবাহিত। এরপর রানা একা আলাদা লায়লার সঙ্গে দেখা করে জানায় যে তার বাবার চাপে তাকে এখন কান্তা নামে একটি মেয়েকে বিয়ে করতে হয়েছিল। তবে তার স্ত্রী অনেক দাজ্জাল প্রকৃতির এবং তার সঙ্গে সবসময় ঝগড়া করে। এ কারণেই সে কখনোই লায়লাকে ভুলতে পারেনি। লায়লা অবশ্য তখন রানার উপরে অনেক রেগে গিয়েছিল এবং তাকে চড় থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে অফিসের অন্য সবাই একজোট হয়ে দুর্নীতি নির্মূল কমিশনের অফিসারের কাছে লায়লার বিরুদ্ধে কথা বলতে থাকে। সবাই বলতে থাকে এই অফিসের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত লোক হলো লায়লা। আর লায়লার হাতে 1.5 লক্ষ টাকার আইফোন দেখে দুর্নীতি নির্মূল কমিশনের অফিসারেরও চোখ পড়ে যায় সেখানে। ফলে সেই অফিসার লায়লাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পিয়ন মুখলেস যেদিন মারা গিয়েছিল সেদিন লায়লা তার স্বামীর সঙ্গে ছিল কক্সবাজারে। লায়লা অফিসারকে বলে সমস্ত খরচ তার স্বামীর অফিস থেকে বহন করা হয়েছে, কিন্তু অফিসার এসব কথা বিশ্বাস করে না। লায়লার স্বামীর অফিসে খোঁজ লাগানো শুরু হয়। খোঁজ নিয়ে সে জানতে পারে তার স্বামীর ফ্যাক্টরি অনেক দিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে। লায়লা কাহার খানের কাছ থেকে এই কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ তার স্বামী প্রতিদিন সকালে অফিসে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে যেত। এদিকে লায়লা রানার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিলে রানা বেশ ডেসপারেট হয়ে যায়। লায়লার মোবাইলে কাদের সঙ্গে বেশি কথা হয় সেই নাম্বারগুলো ট্র্যাক করা শুরু করে সে। আমরা আগে দেখেছি তার অফিসের জুনিয়র কলিগ কবিরের সঙ্গে তার একটা ভালো খাতির ছিল। এই ব্যাপারটা চোখে পড়ে যায় রানার। কবির কিন্তু গোপনে ছাত্রদের আন্দোলনে সাহায্য করছিল। রানা আন্দোলনের ভেতরে এসে কবির এবং সেখানকার জুনিয়র ছাত্রদেরকে থ্রেট দিয়ে আসে। পরদিন কবির অফিসে এসে জানতে পারে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে। সে বুঝতে পারে রানার রিপোর্টিং এর কারণেই এটা হয়েছে। দ্বিতীয় আরেকটা নাম্বারে লায়লা বেশি কথা বলতো, সেটা হলো সেই কমলা ডাকাতের দলের সঙ্গে। টাকা খুঁজতে খুঁজতে কমলা ডাকাত কিন্তু সেই উস্তাদ শঙ্করকে উঠিয়ে নিয়ে এসেছিল। যদিও উস্তাদ বারবার বলছিল যে এই টাকার ব্যাপারে সে কিছুই জানে না, আর হারমোনিয়ামটা সেদিন আন্দোলনের মধ্যে রাস্তায় রেখেই সে চলে এসেছিল। তবে তার কথা তারা বিশ্বাস করছিল না। এর মধ্যে লোকেশন ট্র্যাক করে রানা সেখানে চলে আসে। উপায় না পেয়ে এই 50 লক্ষ টাকার কথা গুন্ডারা খুলে বলে রানাকে। সেদিন রাতে আজাদ যখন বাড়ি ফিরে আসছিল তখন কয়েকজন গুন্ডা মিলে মেরে তার হাত ভেঙে দেয়। আহত আজাদকে দেখার জন্য লায়লার কলিগরা তার বাসায় আসে।
অনেকটা প্রচ্ছন্ন থ্রেট দেয় তারা এবং বুঝিয়ে দেয় লায়লা যদি টাকা ফেরত না দেয় তাহলে এরকম দুর্ঘটনা হতেই থাকবে। লায়লা প্রচন্ড মানসিক চাপে পড়ে যায়। এরকম অবস্থায় রানা তাকে একটা পার্কে ডেকে নেয়। রানা তাকে বলে লায়লা সেই 50 লক্ষ টাকা নিয়ে অনেক মানুষের শত্রু হয়ে গেছে। এই টাকাটা যদি লায়লা রানাকে দিয়ে দেয় তাহলে রানা উপরের বিভিন্ন মহলকে কন্ট্রোল করে লায়লাকে এই ঝামেলা থেকে বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু লায়লা টাকা দেবেই বা কিভাবে, কারণ টাকা তো আসলে এখন আর তার কাছে নেই। এর মধ্যে চলে আসে 5ই আগস্ট। সরকার পতনের পর মানুষ নেমে আসে রাস্তায়। বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর হলেও বেঁচে যায় বিদ্যুৎ অফিসটা। তার দুদিন পর লায়লা যখন অফিসে যায় তখন তার কলিগরা সরাসরি তাকে থ্রেট দিতে থাকে। 5 আগস্টের পর দেশের পুলিশিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় তারা সরাসরি বলে বসে এই মুহূর্তে লায়লার বাঁচার আর কোনো উপায় নেই। লায়লা তার বসের কাছে সাহায্য চাইতে গেলে বুঝতে পারে এই ঘুষের লেনদেনের সঙ্গে তার বসও জড়িত। লায়লার কলিগদের কথা একটাই, এই 50 লক্ষ টাকা তারা খেতে পারেনি, লায়লাকেও ভোগ করতে দেবে না। তারা তখন নতুন একটা ফাঁদ পাতে। লায়লা ঘুষের 50 লক্ষ টাকা নিয়েছে, এই অভিযোগ তো আর সরকারের কাছে দেওয়া সম্ভব না, কারণ এটা দিলে তারা নিজেরাও ঘুষ নেয়ার দায়ে ফেসে যাবে। তারা যে কাজটা করলো সেটা হলো সবাই মিলে সরকারি কোষাগার থেকে 50 লক্ষ টাকা সরিয়ে দিল এবং এই 50 লক্ষ টাকা সরানোর জন্য দায়ী করলো লায়লাকে। লায়লা মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। সেদিন রাতে সে সিদ্ধান্ত নেয় আজাদের কাছে সব স্বীকার করবে। তবে আজাদ জানায় সে আগে থেকেই জেনে গেছে যে রানার সঙ্গে তার স্ত্রীর পরকীয়া করছে। আজাদ তার করা সেই ভিডিওটা দেখায়। এমনকি আমরা জানতে পারি আজাদকে কমলা এবং সবুজকে দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছিল এই রানাই। সবকিছু শুনে কাঁদতে থাকে লায়লা। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে সে। এরপর সেই 50 লক্ষ টাকার কথা এবং সেটা নিয়ে তার অফিসের কলিগদের সব ষড়যন্ত্রের কথা বলে দেয় তার স্বামীকে। এ সময় আজাদ লায়লাকে একটা বুদ্ধি দেয়, সেটা হলো সেই 50 লক্ষ টাকার ঘুষ কে দিয়েছিল সেই পক্ষকে খুঁজে বের করতে হবে, তাহলেই একমাত্র এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সেদিন রাতে কবিরকে নিয়ে অফিসে ঢুকে লায়লা। অনেক ঘাটাঘাটির পর তারা একটা ফাইল খুঁজে পায়। যেই ফাইলটার উপরে লেখা সাইন দেখে লায়লা বুঝে যায় এরাই ঘুষ দিয়েছিল, কারণ সেই ঘুষের টাকার উপরও একই সাইন দেয়া ছিল। পরদিন সকালে দুর্নীতি নির্মূল কমিশনের অফিসার কাহার খান লায়লাকে ডেকে নেয়। যেহেতু লায়লা 50 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ এসেছে, তাই কাহার খান লায়লাকে অফার দেয় লায়লা যদি তাকে টাকাটা দিয়ে দেয় তাহলে সে ব্যাপারটা চেপে যাবে। কিন্তু লায়লা তাকে অন্য একটা কাহিনী শোনায়। এই 50 লক্ষ টাকা তো সরকারি কোষাগারের নয়, এটা হলো ঘুষের টাকা। সম্প্রতি তাদের এলাকায় এসএ গ্রুপ নামের একটা কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি বানিয়েছে। তবে পরিবেশের উপর গুরুতর ক্ষতিকর প্রভাবের কারণে এই কোম্পানির ফ্যাক্টরিতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ দেওয়া সরকারিভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেই ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নেয় তার অফিসের কর্মকর্তারা। আর এই ঘুষের টাকা তারা নিয়েছিল ধাপে ধাপে। এই ঘুষেরই শেষ কিস্তির 50 লক্ষ টাকা দেয়া হয়েছিল পরিমলের কাছে, কিন্তু পরিমল সেই টাকা ভাগ করে দেওয়ার আগেই মারা যায়। টাকাটা সে লুকিয়ে রেখেছিল অফিসের রেকর্ড রুমে, যেখান থেকে লায়লা টাকাগুলো পেয়েছিল। লায়লার কাছে সেই ঘুষ দেবার সব ডকুমেন্টস আছে। সে কাহার খানের কাছে প্রস্তাব দেয় 5 আগস্টের পর এমনিতেই তাদের মধ্যে অনেক ধরপাকড় চলছে। এই সময় 50 লক্ষ টাকা নেয়ার চেয়ে দুর্নীতির সব ডকুমেন্ট নেয়া তার জন্য বেশি লাভজনক হবে। তাতে এত বড় দুর্নীতির হোতাদেরকে বের করার জন্য কাহার খানের প্রমোশনও হয়ে যেতে পারে। কাহার খান নিজেও বুঝতে পারে আপাতত দ্বিতীয় অফারটি নেওয়া তার জন্য বেশি সুবিধাজনক। ফলাফল হিসাবে দুর্নীতির দায়ে সব অফিসারদেরকে গ্রেফতার করা হয় আর 50 লক্ষ টাকা আত্মসাতের দায় থেকে অব্যাহতি পেয়ে যায় লায়লা। তবে লায়লা শেষ বেলায় কাহার খানকে তার ছোট বোনের স্বামী রানার চরিত্রের কথা বলে দিয়ে যায়। সেই সাথে প্রমাণস্বরূপ লায়লার সঙ্গে রানার ঘুরে বেড়ানোর সেই ভিডিওটাও দিয়ে দেয়। রানার বউ যখন জানতে পারে রানা তার প্রাক্তন প্রেমিকা লায়লার সঙ্গে আবার প্রেম করার চেষ্টা করছে, তখন সে রেগে আগুন হয়ে যায়। মরার উপর খেলার ঘায়ের মতো সে সময় তার সঙ্গে দেখা হয়ে যায় ছাত্রদের একটা গ্রুপের, যারা মূলত ছিল কবিরের ভাই ব্রাদার, যাদেরকে আগে ক্ষমতায় থাকার সময় রানা থ্রেট দিয়েছিল। এমনিতেই আজাদকে গুন্ডা দিয়ে মারানোর কারণে লায়লা রানার উপর ক্ষেপেছিল। তার উপরে আন্দোলনের সমর্থন দেয় কবিরকে চাকরি থেকে বের করার ব্যবস্থা নিয়েছিল রানা। এই দুই ক্ষোভ থেকে কবিরের নির্দেশে ছাত্ররা গণধোলাই দেওয়া শুরু করে রানাকে। সব মোটামুটি ভালোভাবেই শেষ হলো। লায়লা নিজেও নিজের সব ভুল স্বীকার করে আজাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু প্রশ্ন হলো সেই হারমোনিয়ামটা গেল কোথায়? আসলে সেদিন আন্দোলনের সময় দুইজন টোকাই সেই হারমোনিয়াম এবং তবলাগুলো নিয়ে গিয়েছিল। সেই টোকাই দুজন আবার বাস করত কেয়ারগিভার সালমার বস্তিতে। সালমা সেই হারমোনিয়াম খুঁজে পেলে লায়লাকে ফোন করে জানিয়ে দেয়।
কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। অনেকটা সেভাবেই এই টাকা আবার ফিরে আসে লায়লার কাছে। আর এখানেই শেষ হয় জিম্মি ওয়েব সিরিজটা। এই সিরিজের ট্যাগলাইনটা ছিল লোভে পাপ, পাপে জিম্মি। মানুষ যখন খুব বেশি লোভ করে তখন তার বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে। এই ওয়েব সিরিজেও রুনা লায়লা হঠাৎ করে অনেকগুলো টাকা হাতে পেয়ে লোভে পড়ে যায়, আর সেখান থেকে একে একে তার ভেতরে আসতে থাকে সব খারাপ অভ্যাস। তারপরও প্রশ্ন থেকে যায়, এত কিছুর পর আবারও যখন টাকাগুলো রুনা লায়লার হাতে আসলো, তার কি উচিত হবে টাকাগুলো নেয়া, নাকি তার উচিত হবে টাকাগুলো সরকারকে ফেরত দিয়ে দেয়া? আপনি রুনা লায়লার জায়গায় থাকলে কি করতেন? একবার তো আপনি বুঝে গেছেন যে অতিলোভ করা ভালো নয়, কিন্তু তারপরও ভাগ্য আবার আপনার হাতে টাকাগুলো এনে দিল। এই অবস্থায় আপনি রুনা লায়লার জায়গায় থাকলে কি করতেন? সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।